আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ভাবলাম যে আসলে এই বিষয়ে কথা না বললেই নয়। সরাসরি আজকের টপিকটা আপনাদেরকে বলে দিই। আজকের টপিকটা হচ্ছে ২০২৫ সাল আসলে বাংলাদেশের জন্য অত্যন্ত অর্থনৈতিক মন্দার একটা বছর যাবে। বছরের শুরুতে আমি আজকে ভিডিওটা রেকর্ড করছি জানুয়ারির ১১ তারিখে ২০২৫ সালে। সো আপনাদেরকে শুরুতেই বলে দিই, এই ২০২৫ সালটা বাংলাদেশের জন্য ভয়াবহ অর্থনৈতিক মন্দার একটা বছর যাবে। যারা আমার রেগুলার ফলোয়ার আছেন বা সাবস্ক্রাইবার আছেন, যারা বহুদিন থেকে আমাকে ফলো করছেন, আপনারা হয়তো জেনে থাকবেন যে আমার বিগত বছরের ২০২৪-এ বেশ কয়েকটা ভিডিও আছে। আমি সেখানে বলেছিলাম, একটা ভিডিও আছে যে নীরব দুর্ভিক্ষের দিকে কিভাবে বাংলাদেশ যাচ্ছে বা বাংলাদেশের এই অর্থনৈতিক মন্দা নিয়ে এর আগেও আমি কথা বলেছি। আমার ভিডিওগুলো হাজার হাজার লক্ষ লাখ ভিউ হয়েছে। আপনারা চাইলে আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলো একটু দেখে আসতে পারেন। তারই ধারাবাহিকতায় আমি যে বলেছিলাম বিভিন্ন লজিক দিয়ে বা বিভিন্ন রিসার্চের মাধ্যমে অ্যানালাইসিস করে যে বাংলাদেশে আসলে চরম একটা অর্থনৈতিক মন্দার দিকে যাচ্ছে, সেটা ২০২৫-এ এসে আসলে এখন সাকসেসফুল হবে। বর্তমানে যে অন্তর্বর্তীকালীন যে সরকার আছে বা যারা এখন দেশের উপদেষ্টা পরিষদ বা মণ্ডলীরা আছেন, যারা এখন দেশ পরিচালনায় আছেন, দায়িত্বে আছেন, তাদেরকে আমি এটুকু বলতে পারি যে এই ২০২৫ সালে সবচেয়ে বড় ইম্প্যাক্টটা আমরা দেখতে পাবো বাংলাদেশের অর্থনীতিতে। এর সরাসরি পয়েন্টে চলে যাই, কী কারণে আজকে এত জোর দিয়ে এই কথাটা বলছি। কিছুদিন আগেই এই বছরের শুরুতেই বাংলাদেশে প্রায় শতাধিক পণ্যের উপরে ট্যাক্স বা ভ্যাট বাড়ানো হয়েছে, যেটা বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময় থেকে বিগত ১৬ বছর, যদি শেখ হাসিনার আমলের কথাও চিন্তা করি, কখনোই বাংলাদেশের ইতিহাসে এত পণ্যের বছরের মাঝামাঝি এসে, যে কোনো একটা অর্থ বছরের মাঝামাঝি এসে এত পণ্যের ভ্যাট বা ট্যাক্স একসাথে কখনোই বছরের মাঝামাঝি সময় বাড়ানো হয়নি। আমরা জানি, সবাই জানি যে প্রতি বছর যখন বাজেট হয় বাংলাদেশের জুন জুলাই সময়টাতে, সেই সময়টাতে যখন অর্থমন্ত্রী বাজেট পেশ করেন, সেই বাজেটের সময় পণ্যের ভ্যাট ট্যাক্স এগুলো বেশ কিছু পণ্যের ভ্যাট বাড়ানো হয়, ট্যাক্স বাড়ানো হয়, কিছু কিছু পণ্যের ভ্যাট ট্যাক্স রিভিউ করে কমানো হয়। সেটা কিন্তু ওই অর্থ বছরের শুরুতে জুন মাসে বা জুন জুলাই মাসে করা হয়। কিন্তু ডিসেম্বরে এসে বা জানুয়ারিতে এসে, ঠিক অর্থ বছরের মাঝামাঝি এসে এইবারই প্রথম শতাধিক পণ্যের ভ্যাট ট্যাক্স আপনার বাড়ানো হয়েছে। এইটা করার প্রধান কারণ হচ্ছে আইএমএফের চাপ, বা আমাদের যে ফিনান্সিয়াল পার্টনার আছে, বাংলাদেশের যে দাতা সংস্থা আছে, অর্থনৈতিক দাতা সংস্থা আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওদের চাপের কারণে সরকার বলছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বলছে যে তারা এই ভ্যাট ট্যাক্সের পরিমাণটা বাড়িয়েছে। কিন্তু অবাক বিষয় হচ্ছে, এই ১০০-র উপরে শতাধিক পণ্যের উপরে ভ্যাট ট্যাক্স বাড়ানোর যেটা হয়, যে এইটা সবসময় যেটা হয় বিগত অর্থ বছরগুলোতে আমরা দেখেছি যে জুন জুলাইয়ের পরবর্তীতে যখনই অর্থ বছরের যে কোনো একটা সময় যদি আপনার পণ্যের ভ্যাট ট্যাক্স আবার রিভিউ করা হয়, চেঞ্জ করা হয়, কমানো বাড়া হয়, সেটা কিন্তু সংশ্লিষ্ট যে স্টেক হোল্ডাররা আছেন, ধরেন আপনি যেই পণ্যের আপনার ভ্যাট ট্যাক্স বাড়াবেন বা কমাবেন, সেই পণ্যের মালিকদের সাথে বা সেই পণ্যের সেই ইন্ডাস্ট্রির যারা মালিক আছেন তাদের সাথে অ্যানালাইসিস করে, ডিসকাস করে, বহু আলোচনা সাপেক্ষে তারপরে সেগুলো কমানো বা বাড়ানো হয়। কিন্তু এইবারই প্রথম এই শতাধিক পণ্যের ভ্যাট বাড়ানো হয়েছে, কিন্তু কোনো কর্তৃপক্ষের সাথে কোনো রকম আলোচনা ছাড়াই সরকার সরাসরি একরকম এটা চাপিয়ে দিয়েছে। দুঃখজনক বিষয় হচ্ছে যে এই যে ভ্যাট ট্যাক্স বাড়ানো হয়েছে, সেটা প্রতিটা ক্ষেত্রেই দ্বিগুণ বা তারও অধিক বাড়ানো হয়েছে। আমি যদি উদাহরণস্বরূপ বলি, আমি 3টা সেগমেন্টের কথা আপনাকে বলতে পারি স্পেসিফিকলি। এর আগে আপনার ভালো ভালো রেস্টুরেন্টে আপনাকে খেতে গেলে খাবারের জন্য আপনাকে ভ্যাট দিতে হতো 5%, সেটা 5% থেকে 1 লাফে বাড়িয়ে 15% করা হয়েছে, মানে 3 গুণ হয়ে গিয়েছে। আরও 10% যোগ করে এখন আপনি যদি ঢাকাতে বা যে কোনো দেশের কোনো একটা প্রান্তে ভালো একটা রেস্টুরেন্টে খেতে যান, যারা ভ্যাট ট্যাক্স দেয় সরকারকে, এই ধরনের রেস্টুরেন্টে গেলে আপনাকে এখন 100 টাকায় 15 টাকা আরও এক্সট্রা ট্যাক্স দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে মিষ্টি, আপনি যদি ভালো কোনো মিষ্টিজাত পণ্য বা মিষ্টি কিনতে চান কোথাও থেকে, সেখানে ওই মিষ্টির আপনার ওই দোকানে আগে দেয়া হতো 7.5% ট্যাক্স, সেটা এখন করা হয়েছে 15% ট্যাক্স। এরকম প্রতিটা ক্ষেত্রেই দ্বিগুণ বা তারও বেশি 3 গুণ করা হয়েছে। উল্লেখযোগ্য কিছু পণ্যের কথা বলি যেগুলোতে আপনার ভ্যাট ট্যাক্স দ্বিগুণ বা 3 গুণ করা হয়েছে। ওই যে শুরুতেই বলি, খাদ্যদ্রব্য বা রেস্টুরেন্টে এসেছে, তারপরে হচ্ছে আপনার মিষ্টির দোকানে এসেছে। সবচেয়ে উল্লেখযোগ্য পণ্য হচ্ছে আপনার শিশু খাদ্য। শিশু খাদ্যে ভ্যাট ট্যাক্স দ্বিগুণ করা হয়েছে। আপনি আপনার বাচ্চাদেরকে, সন্তানদেরকে এত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে কি খাওয়াবেন? কিছুই খাওয়াতে পারবেন না, কারণ
খাওয়ালেও সেটার পরিমাণ আপনার অর্ধেক হয়ে যাবে, কারণ পণ্যের দাম বেড়ে যাবে এই ভ্যাট ট্যাক্সের কারণে। এলপি গ্যাসের দাম বাড়ানো হয়েছে, ফলের দাম বাড়ানো হয়েছে, যেই ফল খেয়ে আপনার শিশু পুষ্টি পাবে বা বয়স্করা পুষ্টি পাবে, ভিটামিন পাবে, সেই ফলের ট্যাক্স দ্বিগুণ করা হয়েছে। এমনকি বহির্বিশ্বে আমরা জানি যে আমাদের কয়েক কোটি প্রবাসী ভাইয়েরা আছেন যারা বিদেশ থেকে বাংলাদেশে বিলিয়ন বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠান। এই প্রবাসী ভাইয়েরা সারা বছর কষ্ট করার পর বছর শেষে একবার দেশে আসেন, দেশ থেকে পরিবারের সাথে হয়তো মাসখানেক থেকে আবার বিদেশে চলে যান। এই বিমান ভাড়ার উপরে যে শুল্কটা হচ্ছে আবগারি শুল্ক, সেটাকে দ্বিগুণ করা হচ্ছে। তার মানে চোখ বন্ধ করে বিমান ভাড়া বেড়ে যাবে। প্রবাসী ভাইদেরকে বলছি, আপনারা দেখেন, আপনারা এই বর্তমান সরকারের কাছে অনেক আশা নিয়েছিলেন যে আমরা সবাই, ইভেন আমি যে দল মতই করি না কেন, সবারই আশা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন শিক্ষিত লোক, জ্ঞানী লোক, বা ওনার যে মন্ত্রী পরিষদ, ওনার যে সরকার, যে উপদেষ্টা মণ্ডলী, এরা হয়তো দেশকে ভালো কিছু দিবে যেটা বিগত রাজনৈতিক সরকারগুলো দেয়নি। কিন্তু তার টোটালি উল্টা চিত্রটা আমরা দেখতে পাচ্ছি। এই যে গুরুত্বপূর্ণ পণ্যগুলোর আমি উদাহরণ দিলাম, এরকম প্রায় শতাধিক পণ্যের উপরে ভ্যাট ট্যাক্স দ্বিগুণ করা হয়েছে। এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে আমি যেটা একটু আগে বলেছি, যে কোনো পক্ষের সাথে আলোচনা না করেই সরকার এগুলোকে একরকম চাপিয়ে দিয়েছে। এই পুরো ভ্যাট ট্যাক্সের বোঝা বইতে হবে বাংলাদেশের সাধারণ জনগণকে। এবং এই সাধারণ জনগণ মূল্যস্ফীতির, বিশেষজ্ঞরা বলছেন যে একদিকে আমাদের মূল্যস্ফীতির লাগামহীনভাবে বাড়ছে, মূল্যস্ফীতির এই ঊর্ধ্বগতির সময় এই যে অতিরিক্ত ভ্যাট ট্যাক্স ডাবল করা হয়েছে প্রায় শতাধিক পণ্যের উপরে, এটা যে কি ভয়াবহ চিত্র হবে 2025-এ, এটা আপনারা লিখে রাখতে পারেন। আমি আপনাদেরকে প্রমিস করে বললাম, আপনারা আজকে আমার এই ভিডিও দেখছেন যারা, তারা এটা লিখে রাখতে পারেন। লিখে রাখলে দেখবেন এটার প্রমাণ আপনারা কিন্তু পাবেন। এই বিষয়ে বিস্তারিত একটা প্রতিবেদন এসেছে, আসুন আমরা প্রতিবেদনটা একটু দেখে নেই, তাহলে আপনারা আরও স্পষ্ট বুঝতে পারবেন বিষয়টি। রাজস্ব বাড়াতে মরিয়া সরকার। আইএমএফ এর শর্ত মানতে জনগণের ঘাড়ে চাপানো হলো বড় ধরনের করের বোঝা। শতাধিক পণ্য এবং সেবায় বসল শুল্ক এবং কর। অর্থ বছরের মাঝপথে এসে কর জাল বিছানোর এমন সিদ্ধান্ত আগে কখনোই দেখা যায়নি। এর ফলে একদিকে কমবে পণ্যের চাহিদা, উৎপাদন কমার শঙ্কাও রয়েছে এতে। মূল্যস্ফীতির এই সময় কর বৃদ্ধিতে চাপে পড়বে সাধারণ মানুষেরা। বিশ্লেষকরা বলছেন বিকল্প উপায় নিয়ে চিন্তার সুযোগ ছিল। শীতাতপ এমন রেস্টুরেন্টে খাবার খেলে 100 টাকায় বাড়তি গুনতে হয় 5 টাকা, অর্থাৎ ভোক্তার কাছ থেকে 5% মূল্য সংযোজন কর বা ভ্যাট আদায় করে সরকার। তবে এই সেবায় নতুন করে 10% ভ্যাট বাড়িয়েছে এনবিআর। এখন 100 টাকার বিপরীতে ভোক্তাকে গুনতে হবে বাড়তি 15 টাকা। এক লাফে এমন বৃদ্ধিতে ক্ষুব্ধ উভয় পক্ষ। কিন্তু এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে, কারণ এই ভ্যাটটা তো পে করবে কাস্টমার। সুতরাং আলটিমেটলি খরচাটা বেড়ে গেলে কিন্তু আমার কাস্টমার হিসেবে এই দোকানদারের কিছু যায় আসে না। মানে ভ্যাট শুনলে পরেই ওটা মনে করেন যে আপনার দ্বিমত পোষণ করে। ভ্যাট শুনলে পরে বলে কি যে এই টাকাগুলো আমি কিসের জন্য দেবো, আর এই টাকাগুলো তো কোনো মানি হইতেছে না, কোনো কাজ পাচ্ছে না, কোনো সুফল পাচ্ছে না। যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য আছে দুঃসংবাদ। ভালো ব্র্যান্ডের দোকান থেকে মানসম্পন্ন মিষ্টি কেনার ক্ষেত্রে দিতে হয় 7.5% ভ্যাট। তবে এই হার করা হয়েছে দ্বিগুণ। ব্যবসায়ীরা বলছেন এর ফলে কমে যাবে বিক্রি। কাস্টমারের অনেকই সমস্যা হবে, যে হঠাৎ এত বেড়েগুলো কেনাকাটা একটু কমতে আসবে সবারই। সবসময় সবকিছুতে সাফার করে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত যারা। নানা ক্ষেত্রে এভাবে করের বোঝা চাপিয়ে বিশেষ অর্ডিন্যান্স জারি করেছে সরকার। যে কোনো মূল্যে রাজস্ব বৃদ্ধি করাই উদ্দেশ্য। বাড়বে সব ধরনের টিস্যুর দাম, এক লাফে ভ্যাট বাড়ানো হয়েছে দ্বিগুণ। শিশু খাবারও রক্ষা পায়নি। বিস্কিট, ফলের রস, কেক, আচার সহ কয়েকটি পণ্যে বেড়েছে সম্পূরক শুল্ক ও ভ্যাট। এছাড়া ভ্যাট বেড়েছে এলপি গ্যাসে। ওষুধের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে বেড়েছে ভ্যাট। একই সঙ্গে যে কোনো ধরনের ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট বাড়িয়ে করা হয়েছে 7.5%। আর্থিক চাপের কারণে এমন সিদ্ধান্ত বলে জানালেন এই ব্যবসায়ী। তার ধারণা বিকল্প উপায় বের করা যেত। আজকে রেস্টুরেন্টে যদি খাওয়া কমে যায়, তাদের টার্নওভার কমে যায়, তাদের যদি কাস্টমার বেস কমে যায়, সেখানে একটা মাল্টিপল হবে। এইটা হবেই যে কোনোভাবে বন্ধ হবে। তো আমি মনে করি সরকার বাধ্য হয়ে করেছে, তবে যেগুলিতে ইকোনমিকে সরাসরি ইম্প্যাক্ট করেছে সেটি রিভিজিট করা দরকার। 10% হারে সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে অর্ধশতাধিক পণ্যে। তার মধ্যে আছে আমদানি করা বাদাম, আম, কমলালেবু, আঙুর, আপেল, নাশপাতি, ফলের রস, রং, ডিটারজেন্ট অন্যতম। মূল্যস্তরে 65% থেকে বাড়িয়ে 67% সম্পূরক শুল্ক বৃদ্ধির কারণে বাড়বে সব ধরনের সিগারেটের দাম।
পণ্য ও সেবা গ্রহণের ক্ষেত্রে ব্যয় বাড়লে কমে যাবে উৎপাদন, সংকুচিত হবে সার্বিক ব্যবসা বাণিজ্য। ট্যাক্স নেট বাড়ানোর কোনো কার্যক্রম সেভাবে দেখা যাচ্ছে না বা দৃশ্যমান হচ্ছে না, কার্যকরী হচ্ছে না। যারা ট্যাক্স দিচ্ছে তাদের উপরে পুনর্ভাবে আপনার ট্যাক্স আরোপ করা হচ্ছে। এছাড়া ভ্যাট বৃদ্ধি করা হয়েছে ছাপাখানায়, চলচ্চিত্র স্টুডিও, সিনেমা হল, খেলাধুলার আয়োজন, টেইলার্স সহ কয়েকটি জায়গায়। আবগারি শুল্ক বৃদ্ধি করা হয়েছে। এর ফলে বাড়বে অভ্যন্তরীণ রুট, সার্কভুক্ত দেশ এবং ইউরোপ আমেরিকার আকাশপথে ভ্রমণ। নানা পক্ষের সঙ্গে আলোচনা করে বাজেটে শুল্ক বৃদ্ধি অথবা কমানোর সিদ্ধান্ত হয়, কিন্তু কোনো পক্ষের সঙ্গে আলোচনা না করে এমন ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত অগ্রহণযোগ্য। ভিএটি এটা হলো কনজাম্পশন ট্যাক্স। তো কনজাম্পশন ট্যাক্স মানে যে সব ক্রেতার উপর পড়ে, এটা আসলে একটা নেতিবাচক প্রভাব। কারণ অলরেডি জিনিসপত্রের দাম তো বাজারে অনেক বেশি, ইনফ্লেশন রেট বেশি, মানুষের ক্রয় ক্ষমতা তো বাড়েনি। এখন থেকে বার্ষিক লেনদেন 30 লাখ থেকে 50 লাখ টাকা হলেই দিতে হবে টার্নওভার বা লেনদেন কর। সো এতক্ষণ আমি শুরুতে যে আলোচনা করেছিলাম যে 2025 অর্থ বছর বা 2025 সাল হবে বাংলাদেশের জন্য ভয়াবহ অর্থনৈতিক মন্দার একটা সাল। এই অর্থনৈতিক মন্দা যে আমাদেরকে কোথায় নিয়ে নামাবে, কতটুকু নিচে নামাবে, দেশে যে কি পরিমাণ বিশৃঙ্খলা সৃষ্টি হবে সেটা আমরা আস্তে আস্তে টের পাবো। জানুয়ারির 11 তারিখে আজকে এই কথাগুলো বলেছি, আপনারা লিখে রাখেন, সময় সময় আপনারা এগুলো বুঝতে পারবেন। অনেকেই হয়তো বলবেন যে দ্রব্যমূল্য এই সরকার আসার পরে অনেক বেড়েছিল, সেটা কিন্তু এখন নিয়ন্ত্রণ আছে। আরে শীতকালে বাংলাদেশে আমি নিজে গত সপ্তাহে উত্তরবঙ্গ ঘুরে এসেছি। আমি সেখানে 7 দিন ছিলাম, 3টা জেলা আমি ঘুরে এসেছি উত্তরবঙ্গের। আমি জাস্ট একটা পণ্যের কথা বলি, সেটা হচ্ছে উত্তরবঙ্গের সবজি আলু 80 টাকা দাম ছিল দীর্ঘদিন, সেটা এখন কমে 40 টাকা হয়েছে। গতকালকে আমি আলু কিনেছি, বাংলাদেশের একটা বিখ্যাত সুপার শপ, তারা আলুর ডিসকাউন্ট দিয়েছে 25 টাকা। আমি আপনাকে লিখে দিতে পারি আগামী 1 মাসের মধ্যে আলুর দাম 10 টাকা থেকে 15 টাকা কেজিতে নেমে আসবে। কিন্তু আফসোসের বিষয়, সেটা বড়জোর 1 মাস থাকবে, এইটুকু বলতে পারি। এই যে আলু, পেঁয়াজ, রসুন এগুলোর দাম আপনি হয়তো সাময়িকভাবে, কারণ এখন হচ্ছে এগুলো ফলনের মৌসুম, সেটা বড়জোর 1 মাস এরকম কম থাকবে। কিন্তু অন দি আদার হ্যান্ড যে শতাধিক পণ্যের দাম বেড়েছে, চালের দাম বেড়েছে, শিশু খাদ্যের দাম বেড়েছে, ঔষধের দাম বেড়েছে, আপনার বিমান ভাড়া বেড়েছে, এগুলো আপনাদেরকে দিশেহারা করে দিবে, এইটুকু আমি বলে রাখতে পারি। তো সবাই সময় থাকতে সাবধান হয়ে যান, সঠিক সিদ্ধান্ত নিন। অতি দ্রুত যদি নির্বাচন হয়, নির্বাচনের মাধ্যমে কিভাবে একটা গণতান্ত্রিক সরকারকে দেশে আনা যায় সেই দিকে একটু ফোকাস করুন। সবাই ভালো থাকবেন। অর্থনৈতিক মন্দা কিভাবে মোকাবেলা করবেন এইটুকু বলতে পারি। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এদের কাছ থেকে আপনারা কোনো সাহায্য সহযোগিতা পাবেন না। নিজেরা নিজেদের জীবনকে কিভাবে গোছাবেন, কিভাবে অর্থনৈতিক মন্দাকে মোকাবেলা করবেন সেটা নিয়ে এখনই চিন্তা করুন, এখনই প্ল্যান করুন এবং সেই অনুযায়ী এগিয়ে যান। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আমার সবচেয়ে একটা ভালো দিক বলবো আমার চ্যানেলের বা আমার ভিডিওর, সেটা হচ্ছে যে আপনারা যেই কমেন্টই করেন না কেন, আমি কিন্তু অতি দ্রুত তার সাথে প্রত্যেকটা কমেন্ট আমি নিজে পড়ি এবং আমি আনসার দিই, সেখানে একটা উত্তর দিই বা সমাধান দেওয়ার চেষ্টা করি। সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আমাদের প্রিয় মাতৃভূমি, জন্মভূমি বাংলাদেশ যেন এই 2025 সালে অর্থনৈতিক মন্দাকে কাটিয়ে উঠতে পারে, সে বিষয়ে সবাইকে সহযোগিতা করবেন।